এই ফিনান্সিয়াল ওয়ারে আমার আসল প্ল্যান এটাই ছিল, যাতে আমাদের শত্রুপক্ষ নিজেই নিজেকে আঘাত করে আর তাদের অবশিষ্ট সমস্ত সম্পদটুকুও হাত থেকে চলে যায়। এবার তো ওদের কাছে আমার দেওয়া ৮০ কোটি টাকাও আর নেই। নিজের হাতে রাখা ফাইলসগুলো দেখতে দেখতে বলল নীল। তার মুখে কোনো রকম খুশি নেই, বরং সে উদাস হয়ে পড়ছিল। কুশল, এবার আমরা আমাদের আসল প্ল্যানটাকে কাজে লাগাতে পারি। তোমরা দুজনে আবার কি প্ল্যান করছো? পৃথা অবাক হয়ে পড়ল। আমি নীলের সঙ্গে আগেই আলোচনা করে রেখেছি, আমরা এই শহরের সব থেকে বড় হোটেল খুলব আর সারা ভারতে 30% ক্যাটারিং ইন্ডাস্ট্রি এখানে নিয়ে আসব। এবার ভেবে নাও তাহলে সেই হোটেলটা কত বড় হবে। চওড়া হাসি নিয়ে কুশল বলল। পৃথা উত্তেজিত হয়ে বলল, আরে এটা তো দারুণ আইডিয়া নীল। তোমাকে কি এই কাজে আমি কোনো রকমভাবে সাহায্য করতে পারি? আর এখানে মাথা ঘামিয়ে কাজ নেই, এমনিতেও আমাদের অনেক লোকসান হয়েছে। তোমার, অর্জুন আর নিখিলের কোম্পানি রিকভার হতে বেশ কিছুটা সময় লাগবে। ধীরে ধীরে নীল বলল। নীলের কথা শুনে পৃথা আর বাকিরা সম্মতিসূচক মাথা নাড়ল। তাদের এই দড়ি টানাটানিতে এমনিতেই শহরের এমন অনেক কোম্পানি ছিল যারা প্রেশার নিতে পারেনি, আর সবকিছু সামলে ওঠার পরেও তাদেরকে কোম্পানির ঝাঁপ বন্ধ করে দিতে হয়েছিল। ৩ দিন পর একটা খবরে সারা শহরে চাঞ্চল্য তৈরি হলো। দ্য NA হোটেল ইনঅগারেশন। প্রথম দুদিনে কুশল বরাট, পৃথা, অর্জুন, নিখিল আর সেই সঙ্গে নীলের সেক্রেটারি নন্দিতা একে একে সেখানে পৌঁছে গেল। হোটেল উদ্বোধনের মুখ্য অতিথি রাহুল বাসু আর কমলেশ কুণ্ডুও সঠিক সময়ে চলে এলো। নীলের কখনোই ভোলা উচিত না যে যদি এই সব পরিবার একজোট না হতো আর তাকে সময় মতো সাহায্য না করত, তাহলে এই প্রবল দুঃসময়ে নীল কখনোই কাটিয়ে উঠতে পারত না। এই সমস্যা সমাধানে প্রত্যেকের সমান যোগদান অনস্বীকার্য। যদিও এই এত বড় হোটেল, দ্য NA হোটেলের মালিক কে সেই কথা কেউ জানত না, কিন্তু হোটেলের চেহারা ছবি দেখে সবাই বুঝতে পারছিল যে এর মালিক যেই হোক না কেন, সে নিশ্চয়ই খুব প্রভাবশালী লোক। শুধু কলকাতা শহরেরই নয়, পুরো ভারতের যত বড় বড় পরিবার ছিল তাদের সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এই অনুষ্ঠানে একজন মানুষ ছিল যাকে সবার থেকে আলাদা করে চোখে পড়ছিল, এই হোটেলের ভাইস প্রেসিডেন্ট প্রিয়াঙ্কা। কি সুন্দর দেখাচ্ছিল তাকে, একে তো প্রচন্ড সুন্দরী, তার উপর আজ শাড়িতে এসে সকলের নজর কেড়েছিল। সব চ্যানেল আর মিডিয়া তাকেই ঘিরে ধরেছিল ইন্টারভিউয়ের জন্য, আর সেও পুরো উৎসাহের সঙ্গে সবাইকে হোটেলের ব্যাপারে বলে চলেছিল। প্রায় একটা বড় ফুটবল মাঠের সমান জায়গা নিয়ে বানানো হয়েছিল এই হোটেল, আর বানাতে খরচ হয়েছিল কয়েক কোটি টাকা। শুধুমাত্র একদিনের মধ্যেই দ্য NA হোটেল ভারতের দরবারে নিজের নাম করে ফেলেছিল। সেই সঙ্গে বেশ বেড়ে গিয়েছিল প্রিয়াঙ্কার সম্পত্তির পরিমাণও, আর সারা কলকাতা শহরে সে বেশ বিখ্যাত হয়ে উঠেছিল। প্রিয়াঙ্কার এই সাফল্য সেলিব্রেট করতেই আদ্রিতা ওর সঙ্গে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার আগে নীলকে টেক্সট করে দিল সে, ওকেও আসতে বলল আদ্রিতা। আরে আজকে প্রিয়াঙ্কাও এসেছে দেখছি, এসো ভেতরে এসো। চিত্রা খুবই ভালো করেই তাকে ভেতরে নিয়ে এলো। আমি তো ভাবতেই পারিনি যে তুমি এত বড় হোটেলের এত ভালো পদ পাবে। কি ভালো ব্যাপার, যদি তোমার কোনো রকম কোথাও যোগাযোগ তৈরি হয় তাহলে আদ্রিতাকে জানাতে ভুলো না যেন। চিত্রা হাসতে হাসতে বলল, কাকিমা প্লিজ আমাকে এই সমস্ত বলে লজ্জা দিও না, আমি তো শুধু অন্য কারো আন্ডারে নিজের কাজ করি মাত্র। একটু হেসে বলল প্রিয়াঙ্কা। আরে সেটাও কি কোনো কম কথা নাকি? চিত্রা খুশি হয়ে বলল। সেই সময় হঠাৎ প্রিয়াঙ্কার কাঁধে নিজের হাত রেখে আদ্রিতা জিজ্ঞেস করল, আমাকে সত্যি সত্যি বলতো, এত বড় হোটেলের মালিকের সঙ্গে তোর আলাপ কবে হলো, আর কিভাবে হলো, কে দেখা করালো তোকে? আদ্রিতা প্রিয়াঙ্কার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো করেই জানত। হঠাৎ শহরে এত বড় হোটেল তৈরি হওয়া, এত বড় বড় গেস্টদের আসা, আর প্রিয়াঙ্কার সেখানে ভাইস প্রেসিডেন্ট হওয়া, এই সমস্তই যেন আদ্রিতার কাছে খুব অদ্ভুত ঠেকছিল। শুধুই কি কাকতালীয়? মানে ধুর, কি যে বলিস, আমার বসের মনে হয়েছে যে আমি কাজটা ভালো করে করতে পারবো, আর তাই সে আমাকে একটা সুযোগ দিয়েছে। প্রিয়াঙ্কার চোখে ভয় উঁকি দিচ্ছিল। নীলকে না জানিয়ে প্রিয়াঙ্কা কি করে নীলের আসল পরিচয় আদ্রিতাকে জানাতে পারত? তাই তাকে কিছু না কিছু মিথ্যে কথা বলতেই হতো। আরে তো কে সেই বস, আমার সঙ্গে আলাপ করবি কবে? ঠাট্টার সুরে বলল আদ্রিতা। হ্যাঁ, এই তো কয়েকদিন পরেই, এখন হোটেলটা সদ্য সদ্য খুলেছে তো, তাই অনেক কাজের চাপ। আমি কয়েকদিন পর একটু ফাঁকা হই, তোর সঙ্গে আলাপ করিয়ে দেব। অপ্রস্তুত হয়ে প্রিয়াঙ্কা বলল। এমন সময় হঠাৎ ঘরের দরজা খুলে নীল ঢুকে পড়ল, আর তাকে দেখেই প্রিয়াঙ্কা নিজের জায়গা থেকে তড়াক করে উঠে দাঁড়ালো। নীলের সঙ্গে তার চোখাচোখি হতেই যেন মাথা নামিয়ে জেস্চার করছিল সে। তুমি এসে পড়েছ? আদ্রিতা হেসে বলল। ও নীল আর প্রিয়াঙ্কা চাহনি লক্ষ্য করেনি।
হ্যাঁ, নীল মাথা নেড়ে বলল আদ্রিতাকে। তারপর প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলল, প্রিয়াঙ্কা কখন এসেছে? তাহলে তোমরা দুজনে এখন কথা বলো। আমার খুব ক্লান্ত লাগছে, ওপরে গিয়ে একটু রেস্ট নেব। প্রিয়াঙ্কা যখন দেখলো নীল উপরে যাচ্ছে, সে হাঁপ ছেড়ে বাঁচল। যাক বাবা, বসের সামনে বসে অমন আড্ডা মারা যায় নাকি? কিন্তু চিত্রার মুখ বাংলার 5 হয়ে গেল। আমিও যে একটা মানুষ, আমিও যে এখানে বসে আছি, ও দেখতে পেল না? চোখের মাথা কি পুরোপুরি খেয়েছে নাকি? ঠিক আছে, আমাকে সম্মান করো না, কোনো ব্যাপার না, কিন্তু বাড়িতে একজন অতিথি এসেছে, সে কি খাবে না খাবে ভদ্রতার খাতিরে এটুকু তো জিজ্ঞেস করতে পারতো। অকারণ গজগজ করতে থাকলো চিত্রা। আরে কাকিমা, ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, আমার একদমই খিদে পায়নি। প্রিয়াঙ্কার ভেতরে তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। আর এদিকে চিত্রার বুদ্ধিরও প্রশংসা করতেই হয়। প্রিয়াঙ্কার ঘাড়ে বন্দুক রেখে চালাতে এসে দুবার ভাবলো না। আচ্ছা, তুমি যখন বলছো, তাহলে তোমার এই কাকিমা তোমাকে অন্ততপক্ষে জল মিষ্টি তো খাওয়াতেই পারে। চিত্রা তাড়াতাড়ি রান্নাঘরের দিকে চলে গেল। এখন যেহেতু প্রিয়াঙ্কা এত বড় হোটেলে চাকরি পেয়েছিল, তাও এত বড় পজিশনে, কাজে চিত্রাকে তো তার ঠিকঠাক খাতির করতেই হতো। বলাতে যায় না কখন প্রিয়াঙ্কাকে কোন কাজে লেগে যায়। উপরের ঘরে পৌঁছেই নীল ক্লান্ত ঘোড়ার মতো বিছানায় এলিয়ে পড়ল। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা চলে যেতেই আদ্রিতা উপরের ঘরে এলো। নীল, পরশুদিনে একটা নেমন্তন্ন আছে, তুমি কি আমার সঙ্গে সেখানে যেতে চাও? ভেতরে ভেতরে আদ্রিতা আশা করেছিল যে নীল একবারেই হ্যাঁ বলে দেবে। কেন, কি আছে পরশুদিন? বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল নীল। কয়েকদিন আগে বাজারে ধস নামার কারণে সেন পরিবারের অনেক ক্ষতি হয়েছে, তাই গাঙ্গুলি ফ্যামিলি সহ আরো কয়েকটা ফ্যামিলি মিলে ঠিক করেছে যে পুরুলিয়াতে একটা বড় ভিলা বানাবে, যাতে কিছু পয়সা রোজগারের ব্যবস্থা করা যায়। খুব সাধারণভাবে আদ্রিতা বলল, আমি ওখানে গিয়ে কি করব? নীল বিষয়টাকে খুব একটা পাত্তা দিল না। সে এমনিতেই এইসব বড় লোকদের সঙ্গে কথাবার্তা একটু এড়িয়েই চলে। বিষয়টা এমন নয় যে নীল অহংকারী, ব্যাপারটা এইটুকুই যে এখন এই সমস্ত ছোট ছোট প্রজেক্ট আর তাকে খুব একটা টানে না। সেন পরিবারের 60% শেয়ার আমার নামে, তাই আমাকেই ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করতে হবে। আর তুমি আমার বর, কাজেই না যাওয়ার কোনো অপশন তোমার কাছে নেই। নিচু গলায় বেশ অধিকার দেখিয়ে বলল আদ্রিতা। যদিও এটা শুধুমাত্র একটা অ্যাক্টিভিটি, আমরা ক্যাম্পে থাকবো খোলা আকাশের নিচে, নদীর পাশে, কি মজা হবে বলো তো? আদ্রিতার চোখ চকচক করে উঠল। আচ্ছা, এটা কতদিনের প্রোগ্রাম? হঠাৎই নীলের চোখ বড় বড় হয়ে গেল। বেশি না, ওই 1 সপ্তাহের মতন। আদ্রিতা হঠাৎ আবদারের সুরে বলে উঠল, কিন্তু তোমাকে আমার সঙ্গে যেতে হবে মানে যেতে হবে, বুঝেছ? আমি কোনো কথা শুনবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু আমাদের যাওয়া কবে? কালকে। কথাটা বলার পর আদ্রিতা হঠাৎ নীলের জামার দিকে তাকালো। তুমি কি নিজের জামা কাপড়টা পাল্টাবে? এখন তো তোমার কাছে পয়সা আছে, টাকার কোনো অভাব নেই, তাহলে তুমি এইরকম পুরনো জামা কাপড় পরে ঘুরে বেড়াও কেন? এটা তো একটা ক্যাম্পিং ট্রিপ, তাই তো? তুমি কি চাও আমি এর জন্য নতুন নতুন জামা কাপড় কিনে নিয়ে যাই? নীল মাথা চুলকে বলল, ছাড়ো, বাদ দাও, তুমি শুধু আমার সাথে সাথে থেকো, তাহলেই হবে। আর কোনো কিছুর উপর মন দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি তাহলে তোমার বডিগার্ড হয়ে যাই, কেমন? হাতে চা কফি নিয়ে তোমার পেছন পেছন ঘুরে বেড়াবো। নীল হেসে বলল আদ্রিতাকে, কিন্তু মুহূর্তের মধ্যে আদ্রিতার মুখ রাগে লাল হয়ে গেল। নীল বুঝতেও পারল না যে ও কি ভুল করেছে। এই ক্যাম্পিং ট্রিপে কি ঘটতে চলেছে? সেখানে আবার কোনো বড় ঝামেলায় পড়ে যাবে না তো নীল? কে কে আসবে ওখানে? সবাই কি নীলকে আবার অপমান করবে? সেখানে রায়চৌধুরী পরিবারের কেউ আসবে না তো, যে নীলের আসল সত্যিটা আদ্রিতার সামনে তুলে ধরবে? তাহলে কি এবার আদ্রিতা জেনে যাবে নীলের আসল সত্যি? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।